আমি তখন ট্রেনের কেবিনে বসে স্বামীর জন্য অপেক্ষা করছিলাম। আমার বিয়ে এমন একটি লোকের সাথে হয়েছে যাকে আমি কখনো দেখিনি। বাবা মা অনেক বড়লোক ঘর পেয়ে ছেলে না দেখেই আমাকে বিয়ে দিয়ে দিল। স্বামীর জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ করে আমার চোখ মুজে গেল। অর্থাৎ আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দেখলাম একটা লোক শেরওয়ানি পরে আমার কেবিনে ঢুকল। আমি ভাবলাম যেহেতু শেরওয়ানি পরে এসেছে তাহলে তো সেই আমার স্বামী। তাই আমি তাকে কোনো বাধা দেই নাই। লোকটি এসেই আমাকে কিছু না বলে আমার অলংকার খুলে একটি পুটলির মধ্যে রাখল। তারপর আমার সাথে কোনো কথা না বলে খুব নোংরামি করার চেষ্টা করছে। আমি আমার স্বামী ভেবে তার সাথে মন খুলে যা করলাম। তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি মনোযোগ সহকারে তোমরা পুরো গল্পটি শুনবে। তবে গল্পটি শোনার পূর্বে বন্ধুরা, তোমাদের নিকট আমাদের ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। আমার নাম সুস্মিতা সেন। আজকে আমার বিয়ের দিন। তাই আমাদের বাড়িতে বিয়ের সমস্ত জোগাড় যন্ত্র ধুমধামে হচ্ছিল। আমার বাবা আমাকে এইচএসসি পড়ানোর পরেই আমার বিয়ে পাকা করে দেন। আমাদের গ্রামে এরকমই হতো। এখানে মেয়েদের খুবই কম পড়াশোনা করানো হতো। এই গ্রামের মেয়েরা কোনোরকম ভাবে 18 বছর হলেই তাদেরকে বিয়ে দিয়ে এখান থেকে বিদায় করে দেওয়া হতো। আমার বাবা তবু আমাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়িয়েছিল। তা না হলে আমাদের গ্রামের বেশিরভাগ মেয়ে ক্লাস 10 অবধি পড়াশোনা করতে পেরেছিল। আমরা গরিব পরিবারে ছিলাম, কিন্তু আমার বিয়ে আমাদের থেকেও ধনী পরিবারে হচ্ছিল। আমরা 2 ভাই বোন, ভাই আমার থেকে ছোট। আমি নিজের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন মনের মধ্যে সাজিয়ে রেখেছিলাম। কেননা বিয়ের আগে আমি নিজের মনের মতো কোনো জিনিসই কিনতে পারিনি। কারণ আমার বাবা মা গরিব। আমি কোনো জিনিসের বায়না করলে আমার মা আমাকে এটাই বলতো যে আমি যেন আমার হৃদয়ের সমস্ত স্বপ্ন আমার স্বামীর সাথে পূরণ করি। আমি আশা করেছিলাম যে আমার স্বামী আমার সমস্ত স্বপ্নের মান রাখবে আর আমাকে ভালো করে বুঝবে। কিন্তু কিছু কিছু জিনিস এমন ছিল যাতে আমি খুব দুঃখ পাচ্ছিলাম। আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার বাবার বাড়ি থেকে বিয়ের যৌতুক হিসেবে যা যা জিনিস দেওয়া হয়েছিল তাতে তারা বিভিন্ন রকমের খুঁত খুঁজে বের করতে শুরু করেছিল। আর আমার বাবার কাছে আরও জিনিসের দাবি করেছিল। আমি এই কারণেই অনেকবার আমার বাবাকে বলেছিলাম যে বাবা, এরকম বাড়িতে সম্বন্ধ করা উচিত না। কিন্তু আমার বাবা সব সময় বলতো যে ওরা বড়লোক মানুষ, এই কারণে ওদের সামনে তো আমাদের কিছুটা নিচু হতেই হবে, আর তাদের ডিমান্ডকেও পূরণ করতে হবে। আর এটাই আমাদের সবার জন্য ভালো হবে। কেননা আমি তোকে সচ্ছল পরিবারে বিয়ে দিতে চাই। একবার তোর বিয়ে হয়ে গেলে তারপরে আর কোনো অসুবিধাই হবে না। আর তবেই তো তুই ওই বাড়িতে সুখে থাকবি। আমার নিজের বাবার কথা মাঝে মাঝে ঠিক মনে হতো। কখনো কখনো আমি নিজেই বুঝতে পারতাম না যে না জানি আমার ভবিষ্যৎ কি হবে। যখন থেকে আমার বিয়ে ঠিক হয়েছে তখন থেকে এখনো অবধি আমি আমার হবু স্বামীকে দেখিনি। কেননা আমাদের এখানে নিয়ম ছিল যে বিয়ের আগে ছেলে মেয়ে একে অপরকে দেখবে না, শুধুমাত্র পরিবারের লোকেরাই দেখবে, আর তাদের পছন্দমতো বিয়ে ঠিক করে দেওয়া হবে। আমি তো ছোটবেলা থেকেই দেখতে খুব সুন্দরী। এই কারণেই আমার হবু স্বামীর বাড়ির লোকেরা যখন আমাকে প্রথমবার দেখল তখন তারা সঙ্গে সঙ্গেই আমাকে পছন্দ করে নেয়। তারা আমাদের গ্রাম থেকে অনেক দূরে দিল্লিতে থাকত। এই কারণেই খুব বেশি বরযাত্রী আমার বিয়েতে আসবেন না। কিন্তু যতই কম লোক আসুক না কেন বিয়েতে অনেক রকমের ঝামেলা থাকেই। এই কারণেই আমার বাবা আমার বিয়ের সমস্ত ব্যবস্থাপনা নিয়ে খুব টেনশনে ছিলেন আর চিন্তা করতে লাগলেন কিভাবে বিয়ের সমস্ত কিছু ঠিকঠাক ভাবে করা যায়। যাই হোক, আমার বিয়ে নির্ঝঞ্ঝাটে হয়ে গেল। এরপরে বিয়ের সমস্ত নিয়মকানুন শেষ হলে আমি বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে সন্ধেবেলা রেলওয়ে স্টেশনে এসে গেলাম। আমার হৃদয় বারবার আমার স্বামীর মুখ দেখার জন্য অস্থির হয়ে উঠছিল। কিন্তু মুখ তো দূরের কথা, আমি আমার স্বামীকে এক নজরও দেখতে পেলাম না। কেননা আমার শ্বশুর বাড়ির লোকেরা একটা লম্বা ঘুমটা আমার মুখের উপরে টেনে দিয়ে রেখেছিল। তার উপরে আমার শ্বশুর বাড়ির মহিলারা ছিল, আমার শাশুড়ি, ননদ, আরও অনেক আত্মীয় স্বজন ছিল। তারা সবাই আমাকে একেবারে ঘিরে রেখেছিল, যার কারণে আমি আমার স্বামীকে
না কিছু বলতে পারছিলাম, না তো তাকে এক ঝলক দেখতে পাচ্ছিলাম। তারপর আমি নিজের মনকে বোঝালাম যে আর তো মাত্র কিছু সময়ের ব্যাপার। কিছুক্ষণ পরে ট্রেন স্টেশনে এলে আমরা সবাই মিলে ট্রেনে উঠে বসব। তখন আমার স্বামী আমার পাশে এসেই যাবে। এই কারণে আমাকে আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। এতটুকু অপেক্ষা তো আমি করতেই পারি। আমি জানি আমার স্বামী আমাকে দেখার জন্য অস্থির হয়ে আছে, যেরকম আমি অস্থির হয়ে আছি। আমি মনে মনে খুশি ছিলাম যে আমার স্বামী যখন আমাকে প্রথমবার দেখবে তখন আমার সৌন্দর্য দেখে হতভম্ব হয়ে যাবে, আর না জানি সে আমার কত প্রশংসা করবে। আমি এই সমস্ত কথাই ভেবে ভেবে বারবার পুলকিত হচ্ছিলাম, আর মনে মনে খুব খুশি হচ্ছিলাম। কিছু সময় পরেই আমাদের ট্রেন স্টেশনে এসে গেল, আর আমরা সবাই নিজেদের বুক করা ক্যাবিনে উঠে বসে গেলাম। এখনো আমার শাশুড়ি আর আমার নন্দ আমার সঙ্গে আটার মতো লেগে রইল। আমার শাশুড়ি আমার কাছে এসে বসল আর বলতে লাগল, বৌমা, নিজের ঘোমটা সরিয়ে আমাকেও তো একটু নিজের মুখটা দেখাও। আমিও তো আমার হৃদয় ভরে আমার ছেলে সমিতের নববধূকে দেখি। তার কথা শুনে আমি দীর্ঘশ্বাস ছেড়ে মাথা থেকে তাড়াতাড়ি করে নিজের ঘুমটা মুখ থেকে উঠিয়ে দিলাম। কিন্তু আমি আমার চোখ নিচু করেই রেখেছিলাম। আমার মুখ দেখে আমার শাশুড়ি কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইলা। তারপরে সে আর যে সমস্ত আত্মীয়রা ছিল তারা বলতে লাগল, সমিতের বউ তো একদমই চাঁদের মতো হয়েছে। আমাদের সমিতের ভাগ্য খুলে গেছে। তার উত্তরে তাড়াতাড়ি করে আমার শাশুড়ি বললেন, কপাল তো এই মেয়ের খুলে গেছে, যে আমার 7 রাজার ধন আমার ছেলে সমিতকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। না হলে তো কত ভালো ভাল মেয়ে আমার স্বামীর জন্য পাগল হয়েছিল। আমার শাশুড়ি আমাকে সুন্দর করে বোঝাতে লাগলেন যে দেখো, আমার সমিতের সবসময় খেয়াল রাখবে, আর ওর কোনো কথাতেই কখনো না করবেন না। ও যে রকম বলবে চুপচাপ সে রকম করে দেবে। ও এখন থেকে তোমার স্বামী, ওর সাথে মিলেমিশে থাকা তোমার কর্তব্য। এই কারণে ওর সঙ্গে ভালোভাবে থাকবে, বুঝেছ? আর সংসারের সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করবে। বেশি ঢং ঢং দেখানোর কোনো দরকার নেই, কেননা আমাদের ওখানে মেয়েদের নতুন নতুন বাহানা কেউই দেখতে চায় না। এই কারণে তুমিও এই আশা করবে না যে তুমি সমিতের সঙ্গে যে কোনো নকরা করতে পারবে। যদি তুমি ওকে খুশি রাখো তাহলে ও তোমার খুব খেয়াল রাখবে। ব্যাস, আমি চুপচাপ নিজের মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিলাম। কিছু সময় পরে আমার শ্বশুর আমাদের কেবিনে এসে পড়লেন, আর আমার শাশুড়িকে বলতে লাগলেন, যাক বাবা, খুব ভালো হয়েছে, যেসব কিছু খুব ভালোভাবে কেটে গেছে। আমার শাশুড়ি বলতে লাগলেন, হ্যাঁ ভালো তো হয়েছে, ব্যবস্থাপনাও ওর বাপ ঠিকঠাকই করেছিল, কিন্তু সে আমাদের জন্য যে কামরা বুক করে দিয়েছে এটা সস্তা মনে হচ্ছে। আরও একটু ভালো কেবিন যদি বুক করে দিত তাহলে তার কি এমন অসুবিধা হতো? এই কথা শুনে আমার শ্বশুর বলতে লাগলেন, আরে এখন ছাড়ো এসব কথা, কি তুমি সামান্য একটা জিনিস নিয়ে পড়ে রয়েছ? তখন আমার শাশুড়ি বলতে লাগলেন যে আরে, যেটা বলার মতো কথা সেটা তো বলতেই হবে। আমরা এত বড় ফ্যামিলির মানুষ, আমাদের কোনো জিনিসের কোনো অভাব হওয়া উচিত না। এখনো তো কাপড় চোপড় আর অন্যান্য জিনিসও দেখা বাকি আছে। যদি আমার কোনো জিনিসের গড়বড় মনে হয় তাহলে আমি এর বাবাকে ডেকে সমস্ত উসুল করে নেব। আমার শাশুড়ির এই সমস্ত কথাতে আমার শ্বশুর হাতে মাথা নাড়িয়ে এই কেবিন থেকে বাইরে চলে গেল। এরপরে আমার শাশুড়ি নিজের মেয়ে মানে আমার নন্দকে বলতে লাগল, হ্যাঁ যাই হোক না কেন, এখন এই মেয়েটা আমাদের বাড়ির বউ, আমাদের সম্মান কি আর করা যাবে? যেমনই হোক না কেন আমাদের একে নিজের করে নিতে হবে। যৌতুক হিসাবে যতটা পাওয়া গেছে সেই নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। নিজের শাশুড়ির মুখ থেকে এই সমস্ত কথা শুনতে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু আমি তাকে কিছু বলতে পারছিলাম না। সমস্ত বিষয় সহ্য করে আমি চুপচাপ বসে রইলাম। তারপরেও আমার শাশুড়ি বলতে লাগল, বৌমা, আমার পায়ে খুব ব্যথা করছে, নাও তাড়াতাড়ি করে আমাকে একটু মেসেজ করে দাও তো। এই বলে আমার শাশুড়ি তাড়াতাড়ি করে নিজের পা দুটো আমার এদিকে এগিয়ে দিলেন।
আমিও চুপচাপ তাকে মেসেজ করতে লাগলাম। আর সে খুব আরামে নিজের মাথা এলিয়ে চোখ বন্ধ করে ঘুমোতে লাগলেন। আমি মনে মনে ভাবতে শুরু করেছি যে কোথায় আমি নিজের স্বামীর সাথে দেখা করার স্বপ্ন দেখছিলাম, কিন্তু এই লোকেরা তো আমার পিছনেই ছাড়ছে না। এখন অনেক রাত হয়ে গেছে, কিন্তু তারপরেও ওই লোকেরা আমার কাছ থেকে বাইরে যাওয়ার নাম অবধি নিচ্ছে না। কিন্তু তারপর আবার ভাবলাম, আমাকে সমস্ত কিছুর অভ্যাস করে নিতে হবে, কেননা আমাকে এদের সাথে সারা জীবন কাটাতে হবে। যাই হোক, কিছু সময় পরে আমার শাশুড়ি বলতে লাগলেন, চলো, অনেক সেবা করে ফেলেছ, এখন আমাকে ছেড়ে দিয়ে আমার ছেলের সেবা করো গিয়ে। এরপরে আমার শাশুড়ি আমাকে বলতে লাগলেন যে দেখো, নিজের এই সমস্ত গয়নার খেয়াল রেখো, একটা গয়নাও এদিক ওদিক হওয়া চাই না। এটুকু বলেই তিনি কেবিন থেকে বাইরে বেরিয়ে গেলেন। তিনি চলে যাওয়াতে আমি শান্তির নিঃশ্বাস নিলাম। এখন রাত অনেক হয়ে গেছে। আমি চুপচাপ নিজের ঘোমটা তুলে নিজের চুল খুলে দিলাম আর জানলার পাশে বসে পড়লাম। ঠান্ডা হাওয়া আর বাইরের সৌন্দর্য দেখে আমার ভিতরে ভিতরে খুব শান্তি অনুভব হচ্ছিল। ট্রেন নিজের গতিতে চলতে শুরু করেছিল। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম ঘন জঙ্গল, তার উপরে পূর্ণিমার চাঁদ যেন স্বর্গের মতো মনে হচ্ছিল। আমি কিছু সময় চুপচাপ বাইরের দৃশ্য দেখতে লাগলাম আর গুনগুন করে গান গাইছিলাম। এরপরে আমার হঠাৎ করে খেয়াল এলো যে অনেক সময় পার হয়ে গেছে, কিন্তু আমার স্বামী এখনো অবধি আমার কাছে কেন আসছে না? আমি সমস্ত কিছুই ভাবছিলাম। তখনই আমার কেবিনের দরজায় কারো আসার শব্দ শুনতে পেলাম। আমি বুঝে গেলাম যে আমার স্বামী আসছে। আমি তাড়াতাড়ি সোজা হয়ে বসে পড়লাম আর নিজের ঘুমটা আস্তে আস্তে করে মাথায় উঠিয়ে দিলাম। আমার স্বামী ভেতরে এসে পড়ল। এরপরে ওর নিজের মুকুট খুলে এক সাইডে রাখল। আমার মনে হয়েছিল ও আমাকে কোনো না কোনো কথা তো অবশ্যই বলবে, আর আমি প্রথমবার নিজের স্বামীর গলার আওয়াজ শুনতে পাব। আমি চুপচাপ মাথা নিচু করে বসে রইলাম। সে নিজের পাঞ্জাবি খুলে আমার সামনের সিটে রেখে দিল। তারপরে চুপচাপ আমার পাশে এসে বসে পড়ল। এরপরে সে আস্তে আস্তে আমাকে ছোঁয়ার চেষ্টা করল আর আমার চুলকে এক সাইডে করে দিল। তার এরকম করাতে আমার মধ্যে একটা অদ্ভুত রকমের ঢেউ খেলে গেল। আমার এরকম মনে হচ্ছিল যে আমি যেন কারেন্টের শক খেয়েছি। লজ্জায় আমার চোখ বন্ধ হয়ে গেল। আমি ভাবতে লাগলাম, এটা কি? এত আশার সাথে সাথে সবকিছু করতে শুরু করে দিয়েছে। আমার তো মনে হয়েছিল যে এ আমার সাথে কিছু সময় কথা বলবে, তারপরে কিছু সময় আমার প্রশংসা করবে, কিন্তু এ তো এরকম কিছুই করল না, এসেই শুরু করে দিল। তখন আমি ভাবলাম, হয়তো হতে পারে যে আমার স্বামী আমার জন্য খুব বেশি অস্থির হয়েছিল, এই কারণেই ওর দেরি সহ্য করতে পারছে না। এরপরে আমার স্বামী আমাকে ঘুরিয়ে তার দিকে বসাল আর আমার মুখ নিজের দুহাতে নিয়ে খুব গভীরভাবে দেখতে লাগল। আমি মুখে হালকা হাসি নিয়ে আস্তে আস্তে আমিও নিজের চোখ উঠলাম আর এক নজর নিজের স্বামীর দিকে তাকালাম। যখন আমি আমার স্বামীকে দেখলাম, তখন তাকে দেখে আমার মন খুব খুশি হয়ে গেল, কেননা আমার স্বামী দেখতে খুব হ্যান্ডসাম। যেরকম আমি মনে মনে চাইতাম সে একদম সেরকমই ছিল। এটা দেখে আমি খুব খুশি হয়ে গেছিলাম যে কম সে কম ভগবান আমাকে মনের মতো একজন জীবন সাথী দিয়েছেন। ও না তো শুধু দেখতে ভালো ছিল, বরং ওর হাইট, শরীর স্বাস্থ্য খুবই ভালো ছিল। ওর পেশিবহুল শক্তিশালী হাত আমাকে ভিতরে ভিতরে অস্থির করে তুলেছিল। এরপরে ও আমার শরীর থেকে এক এক করে গহনা খুলতে লাগল। এরপরে সেগুলোকে একটা কাপড়ের পুঁটলিতে করে এক সাইডে রেখে দিল। এই অনুভব আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আর আমার স্বামী যে রকমভাবে অস্থির হয়ে আমাকে কাছে পেতে চাইছিল, সেটা আমাকেও খুব খুশি করে দিয়েছিল, কেননা ও আমার সময়েরও পুরো খেয়াল রাখছিল। আমি খুব খুশি হয়েছিলাম, আর আমিও আমার স্বামীর সাথে সম্পূর্ণরূপে সাথ দিয়েছিলাম। এদিকে ট্রেন খুব স্পিডে ছুটছিল, আর ওদিকে আমরা আমাদের কাজে জমেছিলাম। এরপরে না জানি কখন, এতক্ষণ পরিশ্রম করার ফলে কখন যে আমার চোখ লেগে গেল, সেটা আমি বুঝতে পারিনি।
সকালের দিকে আমার কামরার বাইরে হালকা হালকা কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, যেটা শুনে আমি তাড়াতাড়ি করে উঠে বসে পড়লাম। এরপর আমি লক্ষ্য করে দেখলাম যে আমার স্বামী কেবিনের মধ্যে নেই। আমি বুঝে গেলাম যে ও হয়তো ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেছে। আমি তাড়াতাড়ি করে নিজের কাপড় বদলালাম আর নিজেকে ঘোমটায় ঢেকে নিয়ে যখন বসলাম, তখনই আমার শাশুড়ি নন্দ আর আমার শ্বশুর হন্তদন্ত হয়ে আমার ক্যাবিনের মধ্যে ঢুকে পড়ল। প্রথমে তো আমি কিছুই বুঝতে পারছিলাম না যে কি হয়েছে, তাই আমি তাড়াতাড়ি করে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তখন আমার শাশুড়ি বলতে লাগলেন যে তোমার সমস্ত গহনা ঠিকঠাক আছে তো? হঠাৎ তার মুখে এই রকম কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম, কেননা এই সময় শুধুমাত্র একটা লকেট ছাড়া আমার শরীরে আর কোনো গহনা ছিল না। কেননা আমার স্বামী রাতের বেলা আমার সমস্ত গহনা খুলে খুলে ফেলেছিল। আমার শাশুড়ি তাড়াতাড়ি করে আমাকে ভালোভাবে দেখতে শুরু করে দিল। এরপরে এটা দেখে হতবাক হয়ে গেল যে আমার শরীরে একটাও গহনা নেই। এর আগে আমি তাকে কিছু বলতাম, তিনি চিৎকার করা শুরু করে দিলেন যে এখন তো আমরা সম্পূর্ণরূপে বরবাদ হয়ে গেছি। ওই চোর না শুধু আমাদেরকে লুটে নিয়েছে, বরং বউমারও সমস্ত গহনা নিয়ে গেছে। আমাদের তো কয়েক লাখ টাকা লোকসান হয়ে গেল। আমি তো না জানি বৌমার গহনা নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। আমি ভেবেছিলাম এই গহনা পরে আমি আত্মীয় স্বজনের বাড়ি যাব আর সবাইকে গিয়ে দেখাব যে আমার কাছেও এরকম দামি দামি গহনা আছে। কিন্তু এখন আমি কি করব না জানি। আমাদের তো কত লাখ টাকা লোকসান হয়ে গেল, সমস্ত টাকা পয়সা লুট হয়ে গেছে। আমার শাশুড়ি খুব বাজেভাবে কান্না করতে লাগলেন। এরপরে আমাকে বললেন, তোমার বুদ্ধি শুদ্ধি কি সব লোপ পেয়ে গেছে? তুমি কি করছিলে? তুমি টেরও পাওনি যে তোমার সমস্ত গহনা কখন খুলে নিয়ে গেছে? আমি তাদেরকে বলতে চাইতাম যে আমার সাথে সেরকম কিছুই হয়নি, কিন্তু আমার শাশুড়ি আমার কোনো কথা শোনার জন্য রেডি ছিলেন না। তিনি চিৎকার করতে করতে বলতে লাগলেন যে আমার তো মনে হয়েছিল যে বৌমা পা আমাদের পরিবারের জন্য ভালো হবে, কিন্তু এত অপয়া বেরোল, এখনো তো আমাদের বাড়িতে পৌঁছায়নি, তাতে আমাদের কয়েক লাখ টাকা লোকসান হয়ে গেল। যদি আমি আগে জানতাম যে এর পা পড়া আমাদের জন্য অশুভ, তাহলে আমি কখনোই আমার সমিতের জন্য একে নিয়ে আসতাম না। এরপরে তিনি চিৎকার করে বললেন যে তোমাকে তো আমি ছাড়ব না, তোমার এই বোকামির জন্য না জানি আমার কত লোকসান হয়ে গেল। এখন তুমি দেখবে আমি সমিতকে বলে কিভাবে তোমাকে অপমান করাই। তার এই কথা শুনে আমি ভিতরে ভিতরে কেঁপে উঠলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম যে আমার স্বামী হয়তো আমার শাশুড়ির কথা শুনে আমার সাথে খারাপ ব্যবহার করবে। এখনো তো আমার মন থেকে তার সাথে কাটানো মিষ্টি সময়টাকেও বের করতে পারেনি। এই সবই ভাবছিলাম, তখনই আমার শাশুড়ি বললেন যে এই ছেলেটা এত কেয়ারলেস যে কি বলবো। তখনই দুটো লোক আমার ক্যাবিনের মধ্যে ঢুকল, যার মধ্যে একজন লোকের গায়ে তো শুধু একটা গেঞ্জি ছিল, আর দ্বিতীয় লোকটার গায়ে কোনো কাপড়ই ছিল না, আর সে ঠিকভাবে হাঁটতেও পারছিল না। তাকে দেখে মনে হচ্ছিল যে সে মদের নেশায় পুরোদমে চুবুর হয়ে আছে, কেননা সে ঠিকঠাকভাবে দাঁড়াতেও পারছিল না। তখনই আমার শাশুড়ি একটা লোককে বলতে লাগল, একে তোমরা কোথায় পেলে? তখন ওই লোকটা বলতে লাগল যে আরে এ তো বাথরুমের মধ্যে এরকম অবস্থায় পড়েছিল, ওই চোর একেও ছাড়েনি, এর কাপড় খুলে নিয়েছে, আর এর দামি শেরওয়ানিও খুলে নিয়েছে, যেটা আমরা এর জন্য কিনেছিলাম। সেই চোর সেই শেরওয়ানিটাও নিয়ে পালিয়ে গেছে। আমি এইসব শুনছি। আমি তখনই আমার শাশুড়ি ওই লোকটাকে বলতে লাগল যে দেখ সমিত, তোর নতুন বউ কতটা বোকামতো কাজ করেছে। এর নিজের সমস্ত গহনা ওই চোরের হাতে তুলে দিয়েছে। যখন চোর ওর গহনা চুরি করে নিয়ে যাচ্ছিল, তখন তো এর চিৎকার চেঁচামেচি করা উচিত ছিল, কিন্তু এ তো না জানি কি ঘুমিয়েছিল যে ও কিছুই টের পায়নি। আমার শাশুড়ির মুখ থেকে এই কথা শুনে আমি তো হতভম্ব হয়ে আস্তে আস্তে নিজের চোখে উঠিয়ে সেই লোকটাকে দেখলাম।
যাকে আমার শাশুড়ি শমিত বলে ডাকছিল। লোকটার চেহারা দেখেই আমার তো মাথা ঘুরে গেল। কেননা যাকে তিনি শমিত আর আমার স্বামী বলছেন, সে তো সেই লোক না যে আমার সাথে কালকে রাতে বাসর রাত কাটিয়েছে, আর যাকে আমি নিজের স্বামী ভেবে আমার সমস্ত কিছু লুটিয়ে দিয়েছি। এ তো একটা মোটা সোটা দেখতে লোক ছিল, যে কিনা নিশাতে মাতাল হয়ে আছে। একে দেখেই আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সাথে সাথে আমি এটা ভেবেও চিন্তায় পড়ে গেলাম যে যদি এদের মধ্যে কেউ এই কথাটা জানতে পেরে যায় যে ওই চোর আমার সাথে সেই সব কিছুই করেছে যেটা এদের ছেলের করার কথা ছিল, তাহলে না জানি এই লোকেরা আমার কি অবস্থা করত। তখনই ওই লোকটা বলতে লাগল, সানি তো সারা রাত বাথরুমে পড়ে আছিল, এ তো নতুন বউয়ের কাছে আসেনি। এ কথা শুনেই আমার শ্বশুর সঙ্গে সঙ্গে সানির গালে থাপ্পড় মেরে বললেন, এই ছেলেটা কখন শোধরাবে না? আরে কমপক্ষে কিছুটা তো লজ্জা কর। কালকে রাত তোর বউমার সাথে বাসর রাত ছিল, কালকে তো কমসে কম বৌমার খেয়াল রাখা উচিত ছিল। কিন্তু তুই তো নেশায় এত আসক্ত হয়ে পড়েছিস যে নেশা ছাড়া তুই কিছুই দেখতে পাস না। তুই একবারও বৌমার ব্যাপারে ভাবিসনি যে সারারাত তোকে ছাড়া তার একলা কিভাবে কাটবে? বৌমা কতটা অধীর আগ্রহে তোর জন্য অপেক্ষা করছিল, কিন্তু তোর তো কারো কোনো চিন্তাই নেই। এই সমস্ত কিছু তোর মায়ের তোকে বেশি আশকারা দেবার ফল, যার কারণে তুই কারো কোনো কথাই শুনিস না। আমার শ্বশুর এটুকু বলার সাথে সাথে আমার শাশুড়ি শ্বশুরের উপর চিৎকার করে বলতে লাগলেন যে খবরদার, তুমি যদি আমার ছেলেকে কিছু বলো তাহলে ভালো হবে না। ওর কি ভুল ছিল? ভুল তো এই মেয়েটা করেছে। ও যদি সমস্ত জিনিসের খেয়াল রাখত তাহলে আজকে আমাদের লাখ টাকার লোকসান হতো না। আমি মনে মনে ভাবতে লাগলাম যে আসলে এই এক রাতে আমার সাথে কি থেকে কি হয়ে গেল। চোর শুধুমাত্র আমার গয়নাই নিয়ে যায়নি, সঙ্গে আমার ইজ্জতও নিয়েছে। তার উপরে আমার কপালে এত খারাপ শ্বশুরবাড়ি আর এত জঘন্য স্বামী উঠেছে যে কি বলবো। তখন হঠাৎ আমার খেয়াল এল যে ওই চোর যখন আমার গহনা খোলা ছিল তখন সে একটা ছোট পুটলির মধ্যে সেগুলো রেখেছিল। হয়তো সে এই কারণেই এরকম করছিল, যাতে আমার সাথে সবকিছু করার পরে সে ওই পুটলিটা চট করে নিয়ে সেখান থেকে চুপচাপ চলে যেতে পারে। আমি এদিক ওদিক ভালোভাবে দেখে তারপরে নিচু হয়ে তাড়াতাড়ি করে ওই কাপড়টাকে টানলাম। সেটা সেই পুটলিটা ছিল যার মধ্যে সেই চোর আমার সমস্ত গহনা রেখেছিল। আমি যখনই ওই পুটলিটা খুললাম তখন এর মধ্যে থেকে আমার সমস্ত গয়না বেরিয়ে এল। যখন সেই গহনাকে বের করে আমি দেখলাম তখন আমার শাশুড়ি একটা লোভী শিয়ালের মতো তাড়াতাড়ি করে ওই সমস্ত গহনা আমার হাত থেকে ছিনিয়ে নিল, আর তার চোখ লোভে চকচক করে উঠল। এরপরে সে খুশি হয়ে বলতে লাগল, আরে বাহ, গয়না তো চোর নিতে পারেনি। আমার শাশুড়ি বলতে লাগলেন, আমি এতক্ষণ ধরে এই চিন্তাতে মরেই যাচ্ছিলাম যে আমার লাখ টাকার গয়না চুরে নিয়ে গেছে, কিন্তু কপাল ভালো যে এই লাখ টাকার গয়নার কিছুই হয়নি। আমি ভাবতে লাগলাম, আমার বাবার এত কষ্টে বানানো এই গহনার উপরে এই মহিলা কি রকম নির্লজ্জের মতো নিজের অধিকার ফলাচ্ছে। তারপরে তিনি আমার দিকে তাকিয়ে রাগী স্বরে বলতে লাগলেন যে যখন তুমি জানতে এই গয়না তুমি আগের নিচে লুকিয়ে রেখেছ, তাহলে আমাকে এতক্ষণ ধরে বলনি কেন? আমি কখন থেকে এর জন্য এত টেনশন করছিলাম। যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যেত তারপরে কি তুমি এই গয়নার কথা বলতে? আমি আস্তে আস্তে বললাম, মা, আমি তো কখন থেকেই আপনাকে বলার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি তো আমাকে বলার মতো সুযোগই দেননি। আমার এই কথা শুনে আমার শাশুড়ি বলতে লাগলেন, তুমি এখনই আমার মুখে মুখে কথা বলছো। খবরদার, যদি আমার কথার উপর তুমি কথা বলো তাহলে ভালো হবে না। আমার শ্বশুর তাড়াতাড়ি করে আমার পক্ষ নিয়ে বললেন যে এতে বোমা কি এমন ভুল কথা বলেছে? তুমি এতক্ষণ ধরে কথা বলতে দিচ্ছিলে কাউকে? তুমি তো একাই বকবক করে যাচ্ছিলে। যাই হোক, তুমি দেখো যে কত বুদ্ধিমান বৌমা পেয়েছি আমরা। এ আগেই নিজের সমস্ত গহনা খুলে এক সাইডে যত্ন করে রেখে দিয়েছিল। যদি এরকম না করত
তাহলে হয়তো ওই চোর এই সমস্ত গয়না নিয়েও পালিয়ে যেত। শ্বশুরের এই কথা শোনার পরে আমার শাশুড়ি চুপচাপ আমার দিকে দেখতে লাগলেন। এরপরে আমার শাশুড়ি আবার বলতে লাগলেন, এখন যা হওয়ার ছিল তা হয়ে গেছে। টাকা পয়সা কাপড় চোপড়ের লোকসান তো হয়ে গেছে। এখন কি করা যাবে? কিন্তু এই সমস্ত কিছু এই অপয়া মেয়ের কারণেই হয়েছে। আমি আমার শাশুড়িকে বললাম, মা এখন আর কি করা যাবে? কে জানত যে চোর এরকম করে সব কিছু নিয়ে যাবে। এখন আমি যেমনি হই না কেন, আমি তো আপনার বাড়ির বউ, আপনাদের বাড়ির সম্মান। এখন আমি যেমনই হোক না কেন, আমার নাম তো আপনাদের সাথে জড়িয়ে গেছে। তাই এখন আর কিছুই করার নেই। আমিও নিজের শাশুড়িকে সেই কথাটাই ফিরিয়ে দিলাম, যেটা উনি আমার জন্য বলেছিলেন। প্রথমে তো আমি মনে মনে এই কথাটা নিয়ে খুবই লজ্জিত ছিলাম যে একটা চোর আমার সাথে সবকিছু করে গেছে। কিন্তু এখন আমি একদমই লজ্জিত নই। কারণ এখন আমি এটাই ভাবছি যে এরকম লোকেদের সাথে এটাই হওয়া উচিত ছিল। আমার বিয়ে একটা এমন লোকের সাথে দিয়ে দেওয়া হয়েছে যে নেশা ছাড়া আর কিছুই বোঝে না। কম সে কম আমি একবারই হোক না কেন, কিন্তু আসল পুরুষের সুখ পেয়েছিলাম। আর এই সুখটাকে নিজের ভিতরে অনুভব করে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারব। সে যেই হোক না কেন, সত্যিকারের পুরুষ ছিল। সে আমাকে যে সুখ দিয়েছিল সেটা এই মোটা লোকটা, মানে আমার স্বামী, কখনোই দিতে পারত না। আমার মতো সুন্দরী মেয়েদের চোরের মতো লোক পাওয়া উচিত, কিন্তু আমার ফাটা কপাল। তাই আমি সমিতের মতো স্বামী পেয়েছি। কিন্তু কম সে কম আমার বাসর রাত তো খারাপ হয়নি। যদিও সেটা ট্রেনের মধ্যে আমার স্বামী মনে করে অন্য লোকের সাথে হয়েছিল। আর সেই চোরও আমার সাথে এতটা সততা দেখিয়েছিল যে সে আমার সাথে সবকিছু করার পরেও আমার একটা গয়নাও চুরি করে নিয়ে যায়নি। এটা ভেবেই আমি মনে মনে হাসতে লাগলাম। আমাকে হাসতে দেখে আমার শাশুড়ি আমাকে বললেন, তুমি এত হাসছো কেন? তখন আমি ধীর গলায় বললাম যে আসলে আমি এটা ভেবে খুশি হচ্ছে যে আমাদের গহনা বেঁচে গেছে। আর এখন আপনি আত্মীয় স্বজনের কাছে এই গহনা পরে আরামসে যেতে পারবেন। আমার এই কথা শুনে আমার শাশুড়ি বললেন, হ্যাঁ, তুমি এই কথাটা ঠিকই বলেছ। এর কিছুক্ষণ পরে তারা সবাই আমার কেবিন থেকে বেরিয়ে গেলেন। আমার স্বামীও আমার শ্বশুরের সাথে কেবিন থেকে বেরিয়ে গেল। আমি আর একবার চুপচাপ জানলার কাছে বসে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। আর মনে মনে গুনগুন করে গান গাইতে লাগলাম। আর ভাবতে লাগলাম, এক মদখোর নেশাখোর স্বামীর চাইতে এক সৎ চোর আমার কাছে অনেক ভালো। কারণ চোর তার নিজের হাতে সব কিছু খুলেও সে আমাকে মজা দিয়ে চলে গেল, কিন্তু তার লাখ টাকার জিনিসের প্রতি কোনো লোভ নাই। কি অসাধারণ চোর এসেছিল আমার জীবনের প্রথম বাসর রাতে। বন্ধুরা, ঘটনাটি এখন আমি অনেক মিস করি। আর ভাবি কখন আসবে আমার জীবনে আর একটা সেই রকম চোর, যেই চোরের দেওয়া সুখ এখনো আমি ভুলতে পারি নাই। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। রাতে শাশুড়ি মা ঘরে ঢুকে হেসে বললেন, তোমাকে একটু চিন্তিত দেখাচ্ছে, কিছু হয়েছে নাকি? আমি তাড়াতাড়ি উত্তর দিলাম, না শাশুড়ি মা, কিছু হয়নি, আমি ভালোই আছি। তিনি তখন আমার পাশে এসে বসলেন এবং বললেন, তাহলে এত ভাবছ কেন? তারপর ধীরে ধীরে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, এভাবে মন খারাপ করো না। তার আন্তরিক ব্যবহার ধীরে ধীরে আমাকে স্বস্তি দিতে শুরু করল, যেন সবকিছু একটু চিন্তা হালকা হয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি ভর করেছিল। এক সন্ধ্যায় আমি ক্লান্ত শরীরে নিজের ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। চোখ বন্ধ করে শুয়েছিলাম, যেন সারাদিনের ক্লান্তি কাটানোর চেষ্টা করছিলাম। ঠিক সেই সময় শাশুড়ি মা এসে আমার পাশে এসে বসে রইলেন। তিনি কিছু না বলে চুপচাপ আমাকে লক্ষ্য করতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি বিছানার চাদরটা নিয়ে আলতোভাবে আমার গায়ে দিলেন। তারপর ধীরে ধীরে আমার মাথায় হাত বুলাতে লাগলেন। যেন তার স্নেহময় স্পর্শে আমি স্বস্তি পাই এবং আরাম বোধ করি।
তিনি আমার অনেক যত্ন নিতেন। আমি তাকে বারণ করতে চাইছিলাম। আমার কিছু বলার আগেই শাশুড়িমা হঠাৎ করে আমার ঠোঁটের সামনে আঙুল রাখলেন। তিনি মৃদু কণ্ঠে বললেন, এই মুহূর্তে কিছু বলার প্রয়োজন নেই। বরং তোমার মাথায় একটু হাত বুলাতে দাও। এতে তোমার শরীরের ক্লান্তি কমে যাবে। আমার মনে তখনও কিছুটা অস্থিরতা ছিল। তিনি আবারও বললেন, অনেকদিন ধরেই কিছু বলার চেষ্টা করছিলাম, কিন্তু কখনো সাহস করে তোমাকে বলতে পারিনি। তারপর তিনি, হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমাদের আজকের একটি রোমাঞ্চকর গল্পে স্বাগতম। আশা করছি গল্পটি তোমাদের ভালো লাগবে। গল্পটি শুরু হয় যখন আমি শহরে এসে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করি। আমার বয়স তখন ২৪ বছর। আমার মা-বাবা অনেক কষ্ট করে আমাকে উচ্চশিক্ষা দিয়েছিলেন। পরে আমি চাকরি পেয়ে শ্বশুরবাড়িতে চলে আসি। আমার বাড়িতে মা-বাবা এবং স্ত্রী ছিলেন, তবে দুঃখজনকভাবে আমার স্ত্রী ১ বছর আগে একটি অসুস্থতার কারণে আমাদের ছেড়ে চলে যান। তখন আমার শাশুড়িমা শহরে একাই থাকতেন, কারণ আমার শ্বশুর বিদেশে চাকরি করতেন। আমার শাশুড়িমায় মা-বাবাকে বলেছিলেন, কুনাল জামাইকে আমার কাছে পাঠিয়ে দাও, সে এখান থেকে নিজের দায়িত্ব পালন করতে পারবে। মা-বাবা ভেবেছিলেন এটা আমার জন্য ভালো সিদ্ধান্ত হবে, কিন্তু তারা জানতেন না যে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। আমি আমার মা-বাবার কথামতো শ্বশুরবাড়িতে থাকতে শুরু করলাম এবং সেখান থেকেই প্রতিদিন আমার কাজের জন্য বের হতাম। শাশুড়িমা প্রথম থেকেই আমার সাথে খুবই বন্ধুভাবাপন্ন আচরণ করতেন। তিনি প্রায়ই বলতেন, তোমার শ্বশুর বাইরে চলে যাওয়ার পর আমি একদম একা হয়ে গেছি। আমার একমাত্র মেয়ে, তোমার স্ত্রী, চলে যাওয়ার পর আমার অনেক ইচ্ছাগুলো অপূর্ণ রয়ে গেছে। আমি প্রতিবারই শাশুড়িমাকে শান্ত করতাম, বলতাম, আপনি চিন্তা করবেন না, বাবা শীঘ্রই ফিরে আসবেন। কাজ থেকে ফিরে আসার পর দেখতাম শাশুড়িমা আমার জন্য সবসময় খাবার তৈরি করে রেখেছেন। তিনি আমার পাশে বসে ভালোবাসার সাথে নিজে হাতে আমাকে খাওয়াতেন। শাশুড়ি মায়ের এই যত্ন দেখে আমি খুব খুশি হতাম এবং ভাবতাম, উনি আমাকে কতই না যত্ন করেন। দিনগুলো স্বাভাবিকভাবেই কাটছিল, তবে ধীরে ধীরে আমার শাশুড়ি মা মাঝে মাঝে রাতে আমার ঘরে এসে থাকতেন। তিনি কখনো কখনো আমার মাথায় হালকা করে হাত বুলিয়ে বিশ্রাম নিতে সাহায্য করতেন, যা আমাকে মাঝে মাঝে একটু বিভ্রান্ত বা অপ্রস্তুত করে দিত। শাশুড়ি মায়ের বয়স তখন মাত্র ৩৮ বছর ছিল, কিন্তু তার স্নেহময় আচরণ সবসময় স্বাভাবিক ছিল। আমি রাতে প্রায়ই একটু দূরে থাকতে চেষ্টা করতাম, যাতে নিজেকে অস্বস্তি থেকে বাঁচাতে পারি। তাকে আমি অনেক সম্মান করতাম, কারণ তিনি আমার বউয়ের মা, মানে আমারও মা। আমি একজন সাধারণ মানুষ, আমারও আবেগ ছিল। যখন শাশুড়িমা আমার প্রতি যত্নশীল হতেন, মাঝে মাঝে ভেতরে একটা ভিন্ন অনুভূতি হতো। তবে আমি সবসময় নিজেকে সংযত রাখতাম, কারণ সম্পর্কের মধ্যে থাকা সীমাবদ্ধতাগুলো আমি সবসময় শ্রদ্ধার সঙ্গে মেনে চলতাম এবং তা কখনোই লঙ্ঘন করতে চাইনি। শাশুড়ি মায়ের বাড়ি ছিল বেশ বড়, কিন্তু তার জীবনের একটি শূন্যতা আমাকেও কষ্ট দিত। তিনি সবকিছু থাকা সত্ত্বেও তার স্বামী প্রায় দূরে থাকতেন। শাশুড়ি মায়ের এই একাকিত্ব আমাকে ভাবাত। যদিও আমাদের বাড়ির অবস্থা এত ভালো ছিল না, তবুও তার প্রতি আমার মমতাও কম ছিল না। শাশুড়ি মায়ের বিয়ের ১ বছর পর তাদের এক কন্যা সন্তান হয়েছিল। যখন সেই মেয়ে ১৮ বছর বয়সে পৌঁছেছিল তখন তার সাথে বিয়ে হয়, কিন্তু বিয়ের ১ বছরের মধ্যেই সে অসুস্থতার কারণে আমাদের ছেড়ে চলে যান। এর ফলে শাশুড়ি মায়ের আর কোনো সন্তান ছিল না। আমি সবসময় ভাবতাম, শাশুড়ি মা হয়তো আমাকে তার সন্তানের মতোই ভালোবাসেন, কিন্তু হয়তো সেটি আমার ভুল ধারণা ছিল। শাশুড়িমা প্রায় রাতে আমার মাথায় হাত বুলিয়ে বলতেন, তোমার শ্বশুরের খুব অভাব অনুভব করি। আমি তাকে শান্ত করার চেষ্টা করতাম, বলতাম, শ্বশুরজি কাজের কারণে বিদেশে গেছেন, যদি তিনি দেশে কাজ পেতেন তাহলে কখনোই আপনাকে ছেড়ে দূরে যেতেন না। যখন তিনি ফিরে আসবেন তখন আপনার সব চিন্তা দূর হয়ে যাবে। শাশুড়িমা সব কথা শোনার পরও মাঝে মাঝে বলতেন, তুমি কি আমার কিছু আশা পূরণ করতে পারবে না? আমি সবসময় বিনয়ের সাথে উত্তর দিতাম, শাশুড়িমা, আমি তো সবসময় আপনার পাশে আছি, যে কোনো সময় কিছু দরকার হলে বলবেন। তবে তিনি হয়তো অন্য কিছু বোঝাতে চাইতেন, যা আমি তখন সঠিকভাবে বুঝতে পারতাম না। যদি আমি আগেই তার ইঙ্গিতগুলো বুঝতে পারতাম, তবে হয়তো ভবিষ্যতে এত জটিল পরিস্থিতিতে পড়তে হতো না। এক গ্রীষ্মের দিনে আমি কাজ থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছিলাম। প্রচণ্ড গরমে আমি পুরো ঘামে ভিজে গিয়েছিলাম, তাই দ্রুত আমি যখন শাওয়ার নিয়ে বাইরে এলাম, দেখি শাশুড়িমা ঘরের মধ্যে বসে আছেন, হাতে একটা তোয়ালে এবং আরেক হাতে ঠান্ডা শরবতের গ্লাস। তাকে দেখে আমি জিজ্ঞাসা করলাম, আপনার কি কিছু দরকার ছিল? তিনি হেসে বললেন, না, তুমি এত গরমের মধ্যে কাজ থেকে ফিরেছ,
তাই তোমার জন্য ঠান্ডা শরবতও এনেছি। তিনি শরবতের গ্লাস নিয়ে আমার পাশে এসে বসলেন এবং আমার শরীর তোয়ালে দিয়ে মুছতে লাগলেন। আমার একটু অস্বস্তি হচ্ছিল, তবে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। শাশুড়িমা আমাকে দেখে হেসে বললেন, তোমার শরীর বেশ সুগঠিত, তুমি কি জিম করো? আমি হালকা হাসি দিয়ে বললাম, না শাশুড়িমা, ছোটবেলা থেকেই এমনই আছি। তিনি আরও মজা করে বললেন, সুস্বাস্থ্যের প্রতি আমার বরাবরই একটা দুর্বলতা আছে। তার এই কথা শুনে আমি হাসির সাথে বিশ্বাসটা উড়িয়ে দিলাম। আমার শাশুড়িমা দেখতে খুবই সুন্দর ছিলেন, তার রূপ যে কাউকে মুগ্ধ করতে পারত। কিন্তু যখনই তিনি আমার সামনে আসত, আমি সবসময় নিজেকে দূরে রাখার চেষ্টা করতাম। তাই আমি তাড়াতাড়ি শরবতের গ্লাস নিয়ে তাকে বললাম, আচ্ছা, আমি নিজে মুছব, আপনি চিন্তা করবেন না। আমি নিজেই কাজটা করে নিতে পারব, তুমি তো এমনিতেই সারাদিন ঘরের এত কাজ করো। এটা শুনে সে হাসতে হাসতে বলল, এটা তো আমার কর্তব্য, আর এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। সে বেরিয়ে যেতেই আমি গভীরভাবে নিঃশ্বাস ফেললাম। আমি তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নিচে লাঞ্চ করতে চলে গেলাম। ডাইনিং টেবিলে খেতে বসেছিলাম। তখন শাশুড়িমা এসে পাশে বসলেন এবং স্নেহের সাথে আমার হাত ধরে খাবার খাইয়ে দিতে চাইলেন। আমি বিনয়ের সাথে বললাম, আমি নিজেই খেতে পারব, কিন্তু তিনি শোনেননি, বরং নিজের যত্নের মাধ্যমে আমার পাশে ছিলেন। যখন তিনি আমার হাত ধরেছিলেন, তখন কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম, তবে নিজেকে শান্ত রাখলাম। তার এই যত্নশীল আচরণে আমার মনে এক ধরনের স্নেহ তৈরি হল, কিন্তু নিজেকে বোঝালাম, এভাবে না ভাবাই ভালো। এরপর শাশুড়ি মাকে বললাম, আমার পেট ভরে গেছে, এবং দ্রুত উঠে নিজের ঘরে চলে গেলাম। আমার এই আচরণে হয়তো শাশুড়ি মা একটু অপ্রসন্ন হলেন, কারণ রাতের বেলা তিনি আমার ঘরে এসে জানতে চাইলেন, তুমি ঠিক আছো তো? তুমি কি আমার উপর রাগ করেছ? আমি বললাম, না না, এমন কোনো কথা নয় শাশুড়িমা। তারপর তিনি আমার পাশে এসে বসলেন এবং হাসিমুখে বললেন, তাহলে ব্যাপারটা কি? এই বলে তিনি আলতো করে আমার চুলগুলোকে স্নেহের সাথে হাত বোলাতে লাগলেন। তিনি আমার মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিতে লাগলেন, যেন আমার সারা দিনের পরিশ্রমের ক্লান্তি একটু কমে। অফিস থেকে ফিরে এসে আমি সবসময় একটু ক্লান্ত থাকতাম। আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম, আর এটা দেখে শাশুড়িমা আস্তে করে বিছানার চাদরটা তুলে আমার গায়ে দিয়ে দিলেন। আর বললেন, সব ঠিক হয়ে যাবে, বেশি চিন্তা করো না। তিনি বুঝতে চেষ্টা করছিলেন আমার মানসিক অবস্থাটা। কিন্তু আমার মনের অস্থিরতা সহজে কমছিল না। আমি তাকে ঘুমাতে যেতে বললাম। তিনি হঠাৎই আমার ঠোঁটে আঙুল রাখলেন এবং বললেন, তুমি কিছু বলো না, আমি তোমার মাথায় আলতোভাবে হাত বুলাতে চাই, এতে তোমার ক্লান্তি দূর হবে, বললেন তিনি। আমি কিছুটা অস্বস্তি বোধ করছিলাম। তিনি আরও বললেন, অনেকদিন ধরে তোমার সাথে এভাবে কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু তুমি কখনোই আমার অনুভূতিগুলো বুঝতে চাওনি। ঠিক সেই সময়ে আমার ফোনের রিংটোন হঠাৎ জোরে বেজে উঠল, আর সেই শব্দে আমি হঠাৎ চমকে উঠে দ্রুত ফোন হাতে নিয়ে একপাশে সরে গেলাম। আমি লজ্জিতভাবে বললাম, আমাকে ক্ষমা করবেন, আর এই বলে ফোন হাতে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম। শাশুড়ি মা ঘরে বসেই আমাকে ডাকছিলেন, কিন্তু আমি তার কথার প্রতি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সরাসরি নিচে গার্ডেনের দিকে চলে এলাম। গার্ডেনে এসে আমি ভাবতে লাগলাম, যদি এই ফোন না বাজত, তাহলে হয়তো আমি নিজেই বড় বিপদে পড়ে যেতাম। আমি সিদ্ধান্ত নিলাম যে এখন থেকে আমাকে শাশুড়ি মায়ের সাথে একটু দূরত্ব বজায় রাখতে হবে। এটাই সবার জন্য ভালো হবে। এই সব ভাবতে ভাবতে আমি যখন ফোন তুললাম, তখন আমার পুরনো বন্ধু রমেশ কণ্ঠস্বর শুনতে পেলাম। সে আমাকে বলল, কুনাল, আমি তোমার কোম্পানিতেই কাজ শুরু করেছি। এবার আমরা একসাথে কাজ করতে পারব। রমেশ আমার শৈশবের বন্ধু, যে আমার গ্রামের পাশের বাড়িতেই থাকত। আমি তাকে আগেই বলেছিলাম যে আমি শহরে এসে একটা কোম্পানিতে কাজ করছি, আর আজ সে নিজেও সেই একই কোম্পানিতে যোগ দিয়েছে। তোমার চাকরি হয়ে গেলে কিছুদিন পর আমিও সেই একই জায়গায় চাকরি করব, রমেশ বলল। আমাদের শৈশবের বন্ধুত্ব ছিল খুব গভীর, আর সেই জন্যই আমরা একসাথে অনেকক্ষণ ধরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। এরপর আমি ফোনটা রেখে নিজের ঘরের দিকে চলে এলাম। যখন আমি ঘরে ফিরে এলাম, তখন দেখলাম শাশুড়ি মা তাদের ঘরে চলে গেছেন। আমি দ্রুত নিজের ঘরের দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। আমি ভাবতে শুরু করলাম যে এখন থেকে আমাকে শাশুড়ি মায়ের সঙ্গে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে, কারণ এটাই আমাদের সকলের জন্য ভালো হবে। যদি কোনোভাবে এই সম্পর্কের সীমা লঙ্ঘন হয়ে যায়, তাহলে পরবর্তী সময়ে আমার জন্য বড় বিপদ হতে পারত, কারণ আমি তাকে অনেক সম্মান করি। এইসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা টেরই পাইনি। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, যখন শাশুড়ি মা দরজায় টোকা দিয়ে বলছিলেন, কুনাল,
আজ ডিউটিতে যাওয়ার কথা ভুলে গেছো নাকি? এটা শুনে আমি তাড়াতাড়ি সাড়া দিয়ে উঠলাম এবং ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেলাম। বাথরুম থেকে ফ্রেশ হয়ে আমি সরাসরি আমার ডিউটিতে রওনা হলাম। আজ আমি কোনো নাস্তা করিনি, এমনকি শাশুড়ি মায়ের সাথেও একটাও কথা বলিনি। তিনি আমাকে পেছন থেকে ডাকছিলেন, কিন্তু আমি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বাড়ির বাইরে চলে গেলাম। কোম্পানিতে পৌঁছে দেখলাম রমেশ সেখানে আমার জন্য অপেক্ষা করছে। রমেশকে দেখে আমি খুব খুশি হয়ে গেলাম। আমরা দুজনেই আমাদের কাজে মন দিলাম। দুপুরের খাবারের সময় রমেশ আমার সাথে অনেক গল্প করল। সে হেসে বলল, আমি তো এখানে হোস্টেলে থাকি আর তুই নিজের শাশুড়ির সাথে থাকছিস, ভালোই তো মজা করছিস। তুই তো বাড়ির রান্না করা খাবারও খাস, আর আমি হোস্টেলের বাজে খাবার খেতে বাধ্য হচ্ছি। আমি মুচকি হেসে বললাম, রাতের ডিনার আমরা একসাথে করব। রমেশ বলল, কিন্তু আমি তো তোর শাশুড়ির বাড়ির ঠিকানা জানি না। আমি বললাম, এ নিয়ে তুই চিন্তা করিস না, আমি তোকে লোকেশন পাঠিয়ে দেব। দিনটা পুরোপুরি অফিসেই কাটল। সন্ধ্যায় বাড়ি ফিরে আমি রমেশকে আমার লোকেশন পাঠিয়ে দিলাম। বাড়ি এসে দরজার সামনে শাশুড়িমা আমাকে অপেক্ষা করতে দেখলেন। যখন তিনি আমার কাছে এলেন, আমি একটু দূরে সরে গেলাম, কারণ গত রাতের ঘটনাটা নিয়ে আমি খুবই বিব্রত ছিলাম। আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, আজ সন্ধ্যায় আমার একজন বন্ধু আসছে। যদি সম্ভব হয় তুমি তার জন্যও রাতের খাবার তৈরি করে দিও। সে হোস্টেলে থাকে। শাশুড়িমা হাসি মুখে বললেন, তুমি চিন্তা করো না, আমি তোমাদের দুজনের জন্যই ভালো করে ডিনার তৈরি করে দেব। তুমি আমার সাথে কথা বলছো না কেন? শাশুড়িমা বললেন। আমি কিছু না বলে দ্রুত নিজের ঘরের দিকে চলে গেলাম। সন্ধ্যায় যখন আমার বন্ধু রমেশ আমাদের বাড়িতে এলো, তখন দরজা শাশুড়িমাই খুললেন। আমি তখন বাথরুমে ছিলাম। যখন বাইরে এসে দেখি রমেশ আর শাশুড়িমা সোফায় বসে হাসি মুখে গল্প করছে। তাদের এভাবে কথাবার্তা বলতে দেখে আমি একটু অবাক হয়ে গেলাম। তারপর রমেশ আমাকে মজা করে বলল, তোর শাশুড়ি তো খুবই মজার মানুষ, এখানে থাকলে তো তুই বেশ ভালোই আছিস। ওর কথা শুনে আমার মনে এক অদ্ভুত অনুভূতি হল। গত রাতের ঘটনাগুলো মনে পড়ে আমি আবার একটু মন খারাপ হয়ে গেল। কিন্তু আমি দ্রুত সেই ভাবনাগুলো ঝেড়ে ফেলে দিলাম এবং রমেশের সাথে গার্ডেনে গিয়ে গল্প করতে শুরু করলাম। কিছুক্ষণ পর শাশুড়িমা আমাদের জন্য নাশতা নিয়ে এলেন। রমেশ আর শাশুড়িমা একে অপরকে দেখে একটু হাসি দিল। নাশতা রেখে শাশুড়িমা আবার নিজের ঘরের দিকে চলে গেলেন। রমেশের সাথে গল্প করতে করতে হঠাৎ আমার ফোন বেজে উঠল। ফোনটা বাড়ি থেকে এসেছিল। আমি কথা বলতে বলতে নিজের ঘরে চলে গেলাম। আমার মা-বাবা আমার খোঁজখবর নিচ্ছিলেন এবং বললেন, অনেক দিন হয়ে গেল, তোর সাথে তেমন কথা হয়নি। আমি মা-বাবার সাথে ঠিকমতো কথা বলতে পারিনি, তাই প্রায় 15-20 মিনিট ধরে ফোনে তাদের সাথে কথা বললাম। কথা শেষ করে যখন বাইরে এলাম, তখন দেখলাম গার্ডেনে শাশুড়িমা আর রমেশ একসাথে বসে মিষ্টি কথোপকথনে মগ্ন। আমি তাদের কাছে গিয়ে দাঁড়াতেই তারা দুজনেই হঠাৎ চুপ করে গেল। রমেশ আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভাই, এখন আমি উঠি। আমি তাকে বললাম, তুই তো ডিনার করিসনি, খেয়ে তারপর যাস। সে হেসে বলল, আন্টি এত ভালো নাশতা খাইয়েছে যে আমার পেট একেবারে ভরপুর, আর ডিনার করতে পারব না। আরেকদিন এসে খাবো। এই বলে সে দ্রুত বেরিয়ে গেল। রাতের খাবার আমি আর শাশুড়িমা একসাথে খেলাম, কিন্তু আমরা একে অপরের সাথে বিশেষ কোনো কথা বলিনি। ডিনার শেষ করে আমি চুপচাপ নিজের ঘরে চলে গেলাম এবং দরজাটা ভেতর থেকে লক করে দিলাম, যাতে শাশুড়িমা আমার ঘরে আর না আসেন। এরকমই আমার দিনগুলো কেটে যাচ্ছিল। আমার আর রমেশের বন্ধুত্বও অনেক ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। আমরা প্রায়ই দুপুরের খাবার এবং রাতের খাবার একসাথে খেতাম, আর কখনো কখনো রমেশ আমার বাড়িতে থেকে যেত। এক রাতে রমেশ আমার ঘরে আমার সাথে শুয়েছিল। হঠাৎ গভীর রাতে আমার প্রচণ্ড পিপাসা পেল, তাই আমি উঠে বসে দেখি রমেশ পাশে নেই। আমি ভাবতে শুরু করলাম, সে রাতের বেলায় কোথায় গেল। আমি যখন পানি নিতে কিচেনের দিকে গেলাম, দেখি রমেশ শাশুড়ি মায়ের ঘরের বাইরে দাঁড়িয়ে তার সাথে গল্প করছে। আমি কাছে যেতেই বশির আমাকে বলল, আমার খুব পিপাসা পেয়েছিল, তাই আমি পানি নিতে উঠেছিলাম। পথে তোমার শাশুড়িমা আমাকে দেখলেন এবং কথা বলতে শুরু করলেন। আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে, আমি কিচেন থেকে পানি নিয়ে আসছি। পানি নিয়ে যখন ফিরে এলাম, তখন তাদের কথাও শেষ হয়ে গিয়েছিল। রমেশ আবার আমার সাথে ঘরে ফিরে এলো। আমি যখন বিছানায় শুয়েছিলাম, তখন আমার মনের মধ্যে একটু অস্বস্তি হতে লাগল। আমি যখনই শাশুড়িমা এবং রমেশকে একসাথে কথা বলতে দেখতাম এবং তাদের কাছে যাওয়ার চেষ্টা করতাম, তখন তারা হঠাৎ চুপ হয়ে যেত। তবে আমি ভাবলাম হয়তো আমি কিছু বেশি ভাবছি। তাই সেই চিন্তাটা মাথা থেকে সরিয়ে দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। পরের দিন যখন আমি ডিউটিতে গেলাম, দেখি রমেশ আসেনি।
আমি ওকে ফোন করলাম, আর ও বলল যে সে গ্রামের কাজে গেছে। রমেশ ছাড়া আমারও কাজের মধ্যে মন বসছিল না। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরলাম, দেখি শাশুড়িমা অনেক মজাদার খাবার তৈরি করেছেন। আমি মজার ছলে জিজ্ঞাসা করলাম, আজ আপনি এত খাবার কেন তৈরি করলেন? তিনি হাসিমুখে বললেন, আজ মন চেয়েছিল, তাই বানিয়ে ফেললাম, কিন্তু খাবারের পরিমাণ দেখে মনে হচ্ছিল যেন ৩ জনের জন্য খাবার বানানো হয়েছে। যদিও বাড়িতে আমরা শুধু ২ জন ছিলাম, আমি আর শাশুড়িমা। তবে আমি আর কোনো প্রশ্ন করিনি এবং চুপচাপ নিজের ঘরের দিকে চলে গেলাম। রাতে আমি শুয়ে পড়লাম, কিন্তু হঠাৎ গভীর রাতে শাশুড়ি মায়ের ঘর থেকে কোনো শব্দ আসতে শুরু করল। রাতে আমি শাশুড়ি মায়ের ঘর থেকে কিছু শব্দ শুনতে পেলাম। আমি ভাবলাম হয়তো উনি ফোনে শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা বলছেন, কারণ উনি অনেক দিন ধরে বাইরে আছেন। শাশুড়ি মায়েরও কিছু ব্যক্তিগত কথা থাকতে পারে, এটাই ভেবে আমি বিষয়টি নিয়ে বেশি চিন্তা না করে আবার ঘুমিয়ে পড়লাম। এইভাবেই আমার দিনগুলো কাটছিল, কিন্তু রমেশকে ১ সপ্তাহেরও বেশি সময় হয়ে গেল। সে এখনও ফিরে আসেনি। রাতের বেলা শাশুড়ি মায়ের ঘর থেকে আসা শব্দগুলো আমাকে বেশ অস্থির করত, কিন্তু আমি ভাবতাম উনি হয়তো নিয়মিতই ফোনে কথা বলছেন, তাই আমি বিষয়টি উপেক্ষা করতাম। প্রতিদিন সকালে আমি রমেশকে ফোন করার চেষ্টা করতাম, কিন্তু সে ফোন কেটে দিত। আমি মনে করতাম হয়তো সে কোনো কাজে ব্যস্ত। ধীরে ধীরে রমেশের কোনো খবরই পাচ্ছিলাম না। সে অফিস আসা বন্ধ করে দিয়েছিল, আর আমার ফোনও ধরছিল না। তবে প্রতিদিন রাতে যখন আমি বাড়ি ফিরতাম, শাশুড়িমা ৩ জনের জন্য খাবার তৈরি করে রাখতেন। আমি যখন তাকে জিজ্ঞাসা করতাম, উনি কিছু না কিছু অজুহাত দিতেন। এসব ঘটনা আমাকে অনেকটা চিন্তিত করে তুলেছিল। রাত গভীর, আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু হঠাৎ আমার শাশুড়ির কণ্ঠস্বর শুনতে পেলাম। তিনি কারো সাথে হাসি মুখে কথা বলছেন। কৌতূহল ভর করল, এবং মনে হলো একবার গিয়ে দেখে আসি তিনি কার সাথে এত হাসি মুখে কথা বলছেন। কিন্তু আবার নিজেকে সংযত করলাম, ভাবলাম হয়তো শ্বশুরমশাইয়ের সাথেই কথা বলছেন। এসব পারিবারিক ব্যাপারে নিজেকে না জড়ানোই ভালো, তবুও আমার মন কিছুতেই স্থির হচ্ছিল না। শেষ পর্যন্ত অর্ধ ঘণ্টা অপেক্ষা করার পর আমি আস্তে আস্তে দরজা খুলে বাইরে বের হলাম এবং পা টিপে টিপে শাশুড়ির ঘরের দিকে এগোলাম। ঘরটি ভিতর থেকে বন্ধ ছিল। আমি জানালার পাশ দিয়ে উকি দিয়ে দেখলাম শাশুড়ি মশাই কারো সাথে কথা বলছেন। আমি শুনতে পেলাম তিনি বলছেন, তুমি তো ভালোই কুণালকে বোকা বানালে। নিজের নাম শুনে আমি বিস্মিত হলাম এবং ভাবতে লাগলাম, এই মানুষটি কে হতে পারে। আমি একটু এগিয়ে উকি দিয়ে তাকালাম, আর দেখলাম আমার পুরনো বন্ধু রমেশ সেখানে দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমি একেবারে অবাক হয়ে গেলাম। রমেশ হাসিমুখে শাশুড়ি মায়ের সাথে কথা বলছিল, আর বলছিল, আপনার সৌন্দর্য সবসময় আমাকে মুগ্ধ করেছে। এই দেখে আমি হতভম্ব হয়ে গেলাম এবং বুঝতে পারলাম পরিস্থিতি কিছুতেই স্বাভাবিক নয়। রমেশ আমার অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু শাশুড়ি মায়ের প্রতি তার এই আচরণ আমাকে অবাক করেছিল। রমেশ বলছিল, কুণালকে আমি মিথ্যে বলছি যে আমি গ্রামের কাজে গিয়েছি। তাদের দুজনের কথা শুনে আমি পুরো ঘটনা স্পষ্টভাবে বুঝতে পারলাম। সবকিছু পরিষ্কার হয়ে গেল। আমি দ্রুত রাগে ফেটে পড়ে দরজার দিকে গেলাম। দরজার কড়া খোলা ছিল, তাই আমি এক ধাক্কায় সেটি খুলে ফেললাম। রমেশ আমাকে দেখে হতবাক হয়ে গেল। সে বলল, কুণাল, তুমি এখানে? আমি বললাম, এটা আমার প্রশ্ন করার কথা। তুমিই বলো, তুমি এখানে কি করছ, তাও এমন রাতে, আমার শাশুড়ির সাথে? রমেশ কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু আমি আর অপেক্ষা না করে তাকে চড় মারলাম। আমি বললাম, তুমি আমাকে কত মিথ্যে বলবে? তুমি তো আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলে। আমার সাথে এভাবে প্রতারণা করলে কেন? রমেশ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শাশুড়ি মাও চুপ করেছিল। রমেশ বলল, প্রথমবার যখন আমি তোমার বাড়িতে এসেছিলাম, তখন তোমার শাশুড়ি আমার পাশে এসে বসে আমার সাথে কথা বলা শুরু করলেন। ধীরে ধীরে তার সাথে আমার যোগাযোগ বাড়তে লাগল, এবং একদিন তার নম্বরও আমার সাথে শেয়ার করলেন। এরপর থেকে আমাদের কথাবার্তা বাড়তে লাগল। এক রাতে তিনি আমাকে বাড়িতে ডাকলেন এবং বললেন, কুণালকে মিথ্যে বলো, তুমি গ্রামের কাজে গিয়েছ। তারপর থেকে প্রায় প্রতিদিনই তিনি আমাকে ডেকে আসতেন। এসব কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। আমি অবাক হলাম যে শাশুড়ি কেন ৩ জনের জন্য খাবার তৈরি করতেন। রমেশ তখন বলল, বিশ্বাস করো কুণাল, এখানে আমার কোনো দোষ নেই। আমি শুধু বিভ্রান্ত হয়েছিলাম। আমি তাকে রাগের সাথে বললাম, তুমি আমাকে ধোঁকা দিয়েছ। আমি রমেশকে বললাম, আর ধোঁকার পরিণাম তুমি খুব ভালোই জানো। আজ থেকে তোমার সাথে আমার আর কোনো বন্ধুত্ব নেই। রমেশ আমার সামনে হাতজোড় করে অনুরোধ করতে লাগল, কিন্তু আমি তার কোনো কথাই শুনলাম না। রাগে ফেটে পড়ে তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিলাম। এরপর আমি শাশুড়ি মাকে বললাম, আপনি এই কাজ করার আগে একবারও ভাবলেন না?
আপনি বিবাহিত, আপনার নিজের স্বামী আছে। শাশুড়ি মা কান্নাজড়িত কণ্ঠে বললেন, তোমার শ্বশুর যখন থেকে দেশের বাইরে গেছে তখন থেকে একবারও ফিরে আসেনি। সে তো ফোনেও আমার সাথে তেমন কথা বলে না। আমারও কিছু আবেগ আছে যা পূরণের জন্য একজন স্বামীর প্রয়োজন। কিন্তু যদি স্বামী সঙ্গ না দেয় তাহলে একজন নারীর আর কি করার থাকে? আমি ধীরে ধীরে শান্ত হয়ে বললাম, আমি বুঝি শ্বশুরমশাই আপনাকে সময় দিতে পারেন না। তিনি দূরে থাকেন, কিন্তু তার সবটাই তো আপনাদের জন্য। তিনি বিদেশে গিয়ে কষ্ট করছেন যাতে আপনারা এখানে ভালো থাকতে পারেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কত পরিবার এমন আছে যারা টাকার অভাবে দিন কাটায়, না খেয়ে ঘুমাতে যায়? আপনাকে কখনো এমন কষ্ট সহ্য করতে হয়নি। আমার কথা শুনে শাশুড়িমা নিঃশব্দে কাঁদতে লাগলেন। শাশুড়িমা খুব লজ্জিত হলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। তাকে কিছু না বলে আমি সরাসরি আমার ঘরে ফিরে এলাম। এরপর শ্বশুরমশাইকে একটি বড় মেসেজ লিখলাম। তবে শাশুড়ি মায়ের ঘটনাগুলো আমি শ্বশুরমশাইকে জানাতে পারিনি। কয়েকদিনের মধ্যেই শ্বশুরমশাই আমার মেসেজ পড়ে বাড়িতে ফিরে এলেন। তাকে দেখে শাশুড়িমা প্রথমে খুব খুশি হলেন, কিন্তু ভেতরে ভেতরে শঙ্কিত হয়ে পড়লেন। ভাবতে লাগলেন, হয়তো আমি শ্বশুরমশাইকে সব বলে দিয়েছি। আমি জানতাম যদি শ্বশুরমশাইকে সব সত্যি বলতাম তাহলে এই পরিবার হয়তো ভেঙে যেত, যা আমি কখনোই চাইনি। আমি মেসেজে শ্বশুরমশাইকে লিখেছিলাম যে শাশুড়িমা আপনাকে খুব মিস করছেন এবং তার স্বাস্থ্যের অবনতি ঘটছে। যদি আপনি তাড়াতাড়ি ফিরে না আসেন তবে হয়তো তিনি হৃদরোগে আক্রান্ত হতে পারেন। এই কথা শুনে শ্বশুরমশাই খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং দ্রুত বাড়িতে ফিরে এলেন। যখন শ্বশুরমশাই শাশুড়ি মায়ের সাথে এ বিষয়ে কথা বললেন, তিনি নিচের দিকে তাকিয়ে মৃদু হেসে মাথা নাড়লেন। শাশুড়ি মা বুঝে গেলেন যে আমি শ্বশুরমশাইকে মিথ্যে বলেছি। এরপর থেকে শ্বশুরমশাই ও শাশুড়ি মা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলেন। আমি আর এসব বিষয়ে বাবাকে জানাইনি। আমার শাশুড়ি মা এখন আগের থেকে ভালো আছেন। তার ভালো থাকা দেখে আমারও ভালো লাগত। সত্যি জীবন মানুষকে কত কিছুই না শিক্ষায়। আমি শ্বশুরবাড়ি ছেড়ে দিয়ে একটি ভাড়া করা রুমে থাকতে শুরু করলাম এবং রমেশ এর সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিলাম। বন্ধুরা, এবার আপনারাই বলুন, এই ঘটনার জন্য দায়ী কে? আমার শ্বশুর, আমার শাশুড়ি, নাকি আমার বন্ধু রমেশ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবই করতে ভুলবেন না। ধন্যবাদ। বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের স্বাগতম। আমি ঈশান। আমাদের পরিবারে ছিল মা, বাবা আর আমি। আগে আমাদের সাথে আমার দিদিও থাকত, কিন্তু দিদির বিয়ের পর বাড়িতে আমরা তিনজনই থাকতাম। আমাদের আবাসনটি ছিল একটি ব্যস্ত এলাকায়। তবে পরে বিভিন্ন কারণে লোকসংখ্যা কমে যায়। যদিও করোনার সময় ছিল তখন, তাই অনেকেই বাড়ি থেকে কাজ করত। এজন্য অনেকে গ্রামে চলে যায়। তবে 2021 সালের পরে ধীরে ধীরে আমাদের সোসাইটি আবার চঞ্চল হয়ে ওঠে। বিভিন্ন উৎসব পুনরায় উদযাপন হতে শুরু করে। আমার মায়ের নাম ছিল মাধুরী। তিনি তার নামের মতোই সুন্দর এবং মুক্ত চিন্তার অধিকারী ছিলেন। মায়ের এক অসাধারণ গুণ ছিল, তিনি যে কোনো পরিস্থিতিতে সঠিক সুযোগের সদ্ব্যবহার করতে পারতেন। তার বুদ্ধি ও কথার ভঙ্গি ছিল অতুলনীয়। কিছুদিন আগেই একটি ঘটনা ঘটেছিল যা আমার জীবনে গভীর প্রভাব ফেলেছে। আমাদের সোসাইটিতে একটি বড় পার্টির পরিকল্পনা চলছিল। আমাদের সোসাইটিতে মোট 10টি বিল্ডিং ছিল, আর সবাই মিলে একসঙ্গে এই উৎসবটি উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। উৎসবটি ছিল নতুন বছর উপলক্ষে। পার্টির দিন মা একটি উজ্জ্বল লাল রঙের শাড়ি আর স্টাইলিশ ব্লাউজ পরে বের হলেন। তাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। করোনার সময় মায়ের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসে। তিনি তার শরীর ও স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে শুরু করেন। প্রতিদিন সকালে তিনি হালকা পোশাক পরে ঘরে বসে যোগব্যায়াম ও প্রাণায়াম করতেন। আমি মুগ্ধ হয়ে মাঝে মাঝে দূর থেকে লুকিয়ে মায়ের এই অনুশীলন দেখতাম। অনুশীলন এর সময় মাকে অনেক সুন্দর আর আকর্ষণীয় লাগত, যা আমার মনকে অনেক প্রভাবিত করত। পার্টির দিন মা ও আমি একসঙ্গে অনুষ্ঠানস্থলে পৌঁছাই। আমাদের সোসাইটির সবাই সেখানে আনন্দে মেতে উঠেছিল। মা ছিলেন খুবই প্রাণবন্ত ও হাসিখুশি। তিনি এই উৎসবের মূল আকর্ষণ হয়ে ওঠেন, কারণ মা সবার থেকে অনেক সুন্দর আর আকর্ষণীয় ছিল সেখানে। আর সাজগোজ করায় তাকে আরও সুন্দর লাগছিল। যতক্ষণ না লোকজন আসতে শুরু করল, পার্টির পরিবেশ ধীরে ধীরে আরও আকর্ষণীয় হয়ে উঠছিল। অন্য মহিলারাও দারুণভাবে সেজেগুজে এসেছিলেন।
পুরো জায়গাটা আলো আর আনন্দে ভরে উঠেছিল। কিছুক্ষণ পর ডান্স প্রোগ্রাম শুরু হয়। সবাই একের পর এক মঞ্চে উঠে নাচতে শুরু করল। আমিও নিজের মতো করে পার্টির মাঝে ঢুকে পড়লাম। পার্টির এক কোণে গিয়ে আমি এক বোতল পানীয় তুলে নিই। লুকিয়ে লুকিয়ে পান করতে থাকি। এদিকে নাচের মধ্যে একটা মেয়ের সঙ্গে আমার আলাপ হয়। তার নাম ছিল নেহা। তার হাসি আর কণ্ঠে যেন কিছু আলাদা আকর্ষণ ছিল। সে আমার কাছে এসে কথা বলল এবং এক পর্যায়ে আমাকে প্রস্তাব দেয়। নেহা আমাকে বলল, চলো আমার বাড়ি, আমি তোমার পাশে কিছু সময় থাকতে চাই। আমি তখন এমন অবস্থায় ছিলাম যেখানে আমার নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না। মন চাইছিল কোনো কিছু নতুন করার। আমরা ঠিক পার্টি ছেড়ে বেরিয়ে যাব, এমন সময় আমার মা সেখানে এসে পৌঁছালেন। মা বুঝতে পেরেছিলেন যে আমি কোথাও লুকিয়ে আছি। আর তিনি আমাকে খুঁজতে খুঁজতে ঠিক সেখানে চলে এলেন। মা আমাকে দেখতে পেয়ে থমকে গেলেন। তার চোখে উদ্বেগ আর কষ্টের ছাপ ছিল। তিনি আমার হাত ধরে বললেন, তুমি কি জানো তুমি কি করতে যাচ্ছ? এই পথে হেঁটো না, জীবনকে নিজের নিয়ন্ত্রণে রাখো। মায়ের কথাগুলো যেন আমার ভিতর গভীর ছাপ ফেলল। পার্টির এক কোণে যখন আমি লুকিয়ে পানীয় পান করছিলাম, তখন হঠাৎ মায়ের গলা শুনতে পেলাম। মা আমাকে খুঁজে পেয়ে ডাক দিলেন। আমি হতবাক হয়ে গেলাম, আর নেহা ভয় পেয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল। আমি মায়ের দিকে এগিয়ে গেলাম। মা আমাকে দেখে বললেন, এটা কি তোমার পার্টি করার স্টাইল? আমি কিছু বলার আগে মা আমার মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি কি পান করেছ? তোমার মুখ থেকে তো পানীয়ের গন্ধ আসছে। লজ্জা করে না তোমার? আমি মাকে বোঝানোর চেষ্টা করলাম। বললাম, মা, এটাই আমার প্রথমবার। বছরের এই দিনটা একটু আনন্দ করতে চেয়েছিলাম। মা আমার কথা শুনে শান্ত স্বরে বললেন, আনন্দ করো, কিন্তু এমন গোপনে নয়। যদি কেউ দেখে ফেলে বা জানতে পারে, তবে তোমার বাবার মানসম্মান কি হবে? নিজের কাজের জন্য পরিবারের মানমর্যাদা নষ্ট করো না। আমি প্রতিশ্রুতি দিলাম, মা, আমি আর কখনো এমন করব না। সবকিছু তোমাকে জানিয়ে করব। মা আমার দিকে তাকিয়ে বললেন, সত্যি বলতে, সমস্যা আনন্দে নয়, সমস্যা তখন হয় যখন তুমি লুকিয়ে কিছু করো। যা করছো তা সঠিক পথে করো। আর বাইরের কারো কাছে এমন কিছু করো না যাতে তারা তোমার বা আমাদের সম্মান নিয়ে কথা বলতে পারে। এরপর আমি মায়ের হাত ধরে বললাম, মা, আজকের দিনটা নষ্ট করো না। তুমি এসো, আমাদের সঙ্গে পার্টিতে যোগ দাও। মা আমার কথায় রাজি হয়ে গেলেন। আমরা আবার পার্টিতে ফিরে গেলাম। মা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠলেন এবং অন্যদের সঙ্গে কথা বলতে শুরু করলেন। কিছুক্ষণ পরে লোকজন পার্টি ছেড়ে বেরিয়ে যেতে শুরু করল, কারণ ড্রিঙ্কস শেষ হয়ে গিয়েছিল। তখন মা আমাকে একটি টেবিলের কাছে নিয়ে গিয়ে বসলেন। হঠাৎ মা বললেন, আমিও একটা পানীয় চেখে দেখতে চাই। যাও, সেই কোণ থেকে একটি বোতল নিয়ে এসো, যেখানে তুমি আগে ছিলে। আমি মায়ের কথা শুনে অবাক হলাম। আমি বিস্মিত হলেও বোতল নিয়ে এলাম। মা নিজেই দুটি গ্লাসে পানীয় ঢাললেন এবং বললেন, এই সময়ে আনন্দের মাঝেও দায়িত্বশীল হতে শেখা উচিত। আনন্দ করো, তবে কখনো এমন কিছু করো না যাতে নিজের কিংবা পরিবারের সম্মান প্রশ্নবিদ্ধ হয়। মায়ের কথাগুলো আমার মনে গভীর দাগ কাটল। সেই দিনটি শুধু একটা পার্টি ছিল না, বরং জীবনের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম সেই রাতে। মায়ের অনুরোধে আমি পানীয়ের দুটি গ্লাস তৈরি করলাম। মা জানতে চাইলেন, দুটি কেন? আমি মৃদু হেসে বললাম, একটি তোমার জন্য এবং একটি আমার জন্য। মা প্রথমে রাগ করে আমার দিকে তাকালেন, তবে আমার হাসি দেখে শান্ত হলেন। আমরা চিয়ার্স করলাম, আর মা দ্রুত নিজের গ্লাস শেষ করলেন। এরপর তিনি আমার গ্লাসটি নিয়ে সেটিও পান করতে শুরু করলেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। দুটি চুমুক পর আমি মায়ের হাত থেকে গ্লাসটি নিলাম এবং বললাম, আমি আরেকটি নিয়ে আসি। মা হেসে বললেন, তাহলে তাড়াতাড়ি যাও। আমি আরেকটি ছোট বোতল নিয়ে এলাম। এবারও দুটি গ্লাস তৈরি করলাম, একটি মায়ের জন্য এবং একটি আমার জন্য। মজার ব্যাপার হলো, আমি তখনও আমার গ্লাস শেষ করিনি। কিন্তু মা ইতিমধ্যে নিজেরটি শেষ করে বোতল থেকেই পান করতে শুরু করলেন। মা পুরোপুরি মাতাল হয়ে গেলেন, আর আমি একদিকে হাসতে হাসতে তাদের সামলানোর চেষ্টা করছিলাম। এরপর আমি মাকে ধরে সোফায় বসালাম। সময় তখন রাত 11:05। একে একে সবাই ছাদে চলে গেলেন নতুন বছরের শুভেচ্ছা জানাতে। কিন্তু আমি এবং মা নিচে রইলাম, কারণ তিনি তখন কিছুটা অসুস্থ অনুভব করছিলেন। আমি মায়ের পাশে বসে নিউ ইয়ার কাউন্টডাউন শুরু করলাম। ঘড়ির কাঁটা 12টা ছুতেই আমি মাকে জড়িয়ে ধরলাম এবং নতুন বছরের শুভেচ্ছা জানালাম। এটি ছিল আমার জীবনের প্রথমবার,
যখন আমি মায়ের সঙ্গে এত আপন মুহূর্ত ভাগ করলাম। মায়ের গালে পাউডার আর মেকআপের মিষ্টি সুগন্ধ তখনও আমার মনে গভীর দাগ কাটল। এই রাতটি শুধুই একটি নতুন বছর উদযাপনের জন্য ছিল না, এটি ছিল মায়ের সঙ্গে আমার জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। মা সেদিন একটু অসুস্থ বোধ করছিলেন। তিনি বললেন, আমার এক হাত ঠিকমতো কাজ করছে না এবং এক হাতে শরীরে চুলকাচ্ছিলেন। আমি দেখে বুঝতে পারলাম তিনি হয়তো একটু অস্বস্তিতে আছেন। আমি তার কাছে গিয়ে বললাম, মা, একটু বসো, আমি তোমাকে সাহায্য করছি। হঠাৎ আমার হাত তার গায়ে লেগে গেল। মা বললেন, কি হচ্ছে? একটু সাবধানে থাকো। আমি সঙ্গে সঙ্গে বললাম, সরি মা, এটা একেবারেই ভুল করে হয়েছে। মা মৃদু হেসে বললেন, ঠিক আছে, এমন ছোটখাটো ব্যাপারে চিন্তা করো না। এরপর আমি তাকে আরাম দেওয়ার জন্য পাশে বসে তার সাথে কথা বলতে শুরু করলাম। তারপর তিনি বললেন, আমি তখন থেকেই তোমাকে লক্ষ্য করছি। আমার শরীর চুলকাচ্ছিল, তাই আমি চুলকিয়েছি, কিন্তু তোমার দৃষ্টি সেদিকে চলে গেছে। তখন আমি আবার ক্ষমা চাইলাম এবং বললাম, এটা আর কখনো হবে না। তিনি বললেন, আমি তোমাকে ক্ষমা করছি না, শুধু একটু রাগ হচ্ছিল। তারপর তিনি আমাকে ঠাট্টা করে বললেন, আমার ছেলে ভয় পেয়ে গেছে, আমার ছেলে ভয় পেয়ে গেছে, তিনি ইচ্ছাকৃতভাবে এটি করছিলেন। তারপর আবার ঠাট্টা করে বললেন, এখন কেমন লাগছে? আমি বললাম, খুব ভালো লাগছে। এরপর তিনি আমাকে সোফায় ঠেলে দিলেন এবং বললেন, এখন দেখো আমাকে কেমন লাগছে। আমি মাকে দেখে বললাম, মা, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। মা মজা করে পোজ দিয়ে বললেন, আমাকে দেখো, আমি কি মডেলের মতো লাগছি? আমি হাসি থামিয়ে বললাম, মডেল তো নয়, তার থেকেও বেশি সুন্দর লাগছে। তখন মা ঠাট্টা করে বললেন, তাহলে কি আমি সেই মেয়েটির থেকেও সুন্দর যার সঙ্গে তুমি তখন গল্প করছিলে? আমি লাজুকভাবে হেসে বললাম, মা, তুমি সবার থেকে আলাদা, তোমার তুলনা হয় না। মা হেসে বললেন, ভালো করে বলো, সত্যি কথাই বলছো তো? আমরা দুজনই হেসে উঠলাম এবং সেই মুহূর্তটা খুব আনন্দময় হয়ে উঠল। আমি মাকে বললাম, মা, তোমার তুলনা কারো সঙ্গেই করা যায় না। মা মজা করে বললেন, তাহলে বলো, সেখানে কি এত পছন্দ করেছিলে? আমি হেসে উত্তর দিলাম, কিছু না মা, শুধু মজার ছলেই কথা বলছিলাম। মা হাসি দিয়ে বললেন, সব ঠিক আছে। আজ রাতটা একটু ভিন্নভাবে শুরু করি, নতুন বছরের আনন্দে মেতে উঠি। তখন আমি মজার ছলে বললাম, তুমি কি প্রস্তুত? মা মজা করে বললেন, আর যদি প্রস্তুত না থাকি? আমরা দুজনেই হেসে উঠলাম এবং সেই মুহূর্তটা হাসিঠাট্টায় ভরে গেল। রাতে মা বললেন, তুমি কি সত্যি আমাকে সারা রাত এভাবে ধরে রাখবে? আমি মজা করে বললাম, হ্যাঁ, কেন নয়। তিনি হেসে আমার গালে মৃদু চিমটি কেটে বললেন, তোমার তো সবসময় তাড়াহুড়ো থাকে। আমি তাকে সান্ত্বনা দিয়ে তার ঘরের দিকে নিয়ে যেতে শুরু করলাম। তিনি হেসে নামমাত্র বাধা দেওয়ার ভান করলেন, কিন্তু তা ছিল মজার ছলে। ঘরে পৌঁছে আলো জ্বালিয়ে তিনি বললেন, এখন কি করব বলো? আমি মজার ছলে বললাম, আরাম করে ঘুমানোর সময় হয়েছে মা। তিনি একটু চিন্তিত ভঙ্গিতে বললেন, তবুও এত দেরি করে ঘুমানো কি ঠিক হলো? আমি হাসি মুখে বললাম, আজকের রাতটা বিশেষ মা, একটু মজা করলে ক্ষতি নেই। আমরা দুজনেই হেসে উঠলাম আর সেই মুহূর্তটা আনন্দে ভরে উঠল। তখন সে বলল, কিন্তু আমার তো জানা থাকবে, পরে যদি খারাপ লাগে? এখন হয়তো ভালো লাগছে, কিন্তু ভবিষ্যতে এই সম্পর্কের দিকটা হয়তো বদলে যাবে। আমি বললাম, তোমার প্রতি আমার অনুভূতি সত্যি। আমি অনেকদিন ধরে তোমার পাশে আছি, একজন ভালো বন্ধুর মতো। কিন্তু যদি আজ আমরা এই মুহূর্তটাকে হারিয়ে ফেলি, তাহলে হয়তো সবকিছু বদলে যাবে। সে এক মুহূর্ত ভাবল, তারপর বলল, ঠিক আছে, কিন্তু একটাই শর্ত, আজকের পর আর কখনো কিছু আশা করো না। আমি খুশি মনে বললাম, ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিচ্ছি। তারপর সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি এমনভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি বললাম, কিছু না। তখন মা বলল, তাহলে যাও, যদি তুমি না চাও। আমি বললাম, তোমার ইচ্ছা যদি না থাকে, তাহলে আমি চলে যাই। আমি বিছানায় বসেছিলাম, তখনই সে আমার হাত ধরে টেনে বলল, তুমি এত গম্ভীর কেন? সবকিছু এত সিরিয়াস ভাবে নিও না। আমি অবাক হয়ে বললাম, তাহলে তুমি চোখ বন্ধ করে আগে শুয়েছিলে কেন? সে হাসতে হাসতে বলল, আলোটা আমার চোখে পড়ছিল, তাই চোখ বন্ধ করেছিলাম। আমি আলো বন্ধ করে আবার শুয়ে পড়লাম। সেই রাতে পার্টির পরে আমরা প্রথমবার এতটা সময় একসঙ্গে কাটিয়েছিলাম। তখনই সে উঠে গেল, আলোটা জ্বালালো এবং বাথরুমে চলে গেল। ফিরে এসে আবার বিছানায় শুয়ে পড়ল। আমি তাকে দেখে বললাম, মা, তুমি খুব সুন্দর লাগছো। সে হাসি দিয়ে বলল, এখন তো আমি আগের থেকে অনেকটাই রোগা হয়েছি, তাও কি তোমার কাছে ভালো লাগি? আমি বললাম, তুমি যেভাবেই হও, সবসময় আমার কাছে সুন্দর। আমি মাকে বললাম, তুমি সবসময় সুন্দর লাগো। মা মুচকি হেসে বললেন, আজ তোমার বাবা আসছে না,
আমরা দুজনে একসঙ্গে সময় কাটাব। দরজাটা বন্ধ করে দাও, আর বাইরে যাওয়ার দরকার নেই। আমি বললাম, মা, তুমি তো অনেক স্মার্ট। আমি ভেবেছিলাম তুমি পুরনো ধাঁচের মানুষ। মা হেসে বললেন, আমি এমন নই। আমি নিজের মতো করে চলি। তোমার যদি কিছু মনে হয় নির্দ্বিধায় আমাকে বলো। আমি বললাম, আমার তোমাকে নাম ধরে ডাকতে ইচ্ছা করছে। মা বললেন, দেখো। আমি প্রথমবার তাকে তার নাম ধরে ডাকলাম, আর আমরা দুজনে হেসে উঠলাম। হাসতে হাসতে আমি বললাম, মা, তোমার আর বাবার কথাবার্তা এখন খুব একটা হয় না, তাই না? মা হেসে বললেন, হ্যাঁ, এখন খুব কম হয়। মাসে 1-2 বার, তাও সময় বের করা মুশকিল। আমি বললাম, সত্যি? মা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, সত্যি। আমরা আবার হেসে উঠলাম। কিছুক্ষণ পর আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, তোমার কি প্রয়োজন? মা মুচকি হেসে বললেন, তুই আমার ছেলে, আমি তোকে সবকিছু বলতে পারি। আমি বললাম, তাহলে আজকের রাত শুধু আমাদের জন্য। আমরা একে অপরের মুখোমুখি বসে গল্প করতে শুরু করলাম। মা আমাকে তার তারুণ্যের দিনগুলোর কথা বললেন, কিভাবে তিনি অনেক কঠিন সময় পার করেছেন এবং সবকিছু সামলেছেন। আমি তার কথা শুনলাম এবং আমার মনের কথাগুলোও তাকে জানালাম। আমি মাকে এমন কিছু কথা বললাম যা আগে কখনো কাউকে বলিনি। মা গভীরভাবে আমার কথা শুনলেন এবং তারপর বললেন, তুই জানিস আমি তোর জন্য কত গর্বিত। তুই সবসময় আমার পাশে থেকেছিস। আজ আমরা শুধু একে অপরের সাথে সময় কাটাব। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, মা, তুমি পৃথিবীর সেরা। তারপর আমরা দুজনে একসাথে বসে গল্প করলাম। পুরনো দিনের কথা স্মরণ করলাম, একসঙ্গে হাসলাম আর মন খুলে কথা বললাম। কিছুক্ষণ পরে মা বললেন, এবার চল, ঘুমানোর সময় হয়ে গেছে। আমি মাকে বিছানায় শুইয়ে দিলাম এবং পাশে গিয়ে শুয়ে পড়লাম। আমরা দুজনে চোখ বন্ধ করলাম এবং একে অপরের সান্নিধ্যের উষ্ণতা অনুভব করলাম। সেই রাতের গভীর নিস্তব্ধতায় আমি অনুভব করলাম আমার জীবনে মায়ের গুরুত্ব ঠিক কতটা। সে সবসময় আমাকে কাছে রাখে, যেন আমি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি জানি তার জন্য আমি ঠিক কি, কিন্তু মাঝে মাঝে আরও ভালোভাবে বুঝতে চাই। পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙল, আমি দেখলাম মা এখনও গভীর ঘুমে। তার মুখে এক ধরনের প্রশান্তি ছিল যা দেখলে যে কারোর মন শান্ত হয়ে যাবে। আমি ধীরে ধীরে উঠে বিছানার চাদর ঠিক করে দিলাম, যেন সে আরাম করে ঘুমাতে পারে। রান্নাঘরে গিয়ে আমি তার জন্য চা বানাতে শুরু করলাম। চায়ের কাপের ভাপ উঠছিল, আর তার সাথে আমার মনে হচ্ছিল আজকের দিনটা তার জন্য একটু বিশেষ করে তুলি। যখন সে ঘুম থেকে জাগল, আমি চা নিয়ে তার ঘরে ঢুকলাম। মৃদু হাসি দিয়ে বললাম, গুড মর্নিং মা। চা নিয়ে এসেছি তোমার জন্য। মা একটু অবাক হয়েও আনন্দিত হলেন। তিনি হাসিমুখে বললেন, গুড মর্নিং, আমার লক্ষ্মী ছেলে। তুমি এভাবে আমার জন্য চা বানিয়েছ? এটা তো চমৎকার শুরু। আমরা একসঙ্গে বসে চা খেলাম। সেই দিন থেকেই আমাদের সম্পর্ক আরও গভীর হতে শুরু করল। আমরা প্রতিদিন একে অপরের সঙ্গে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করতাম। ছোট ছোট বিষয় থেকে শুরু করে বড় চিন্তাভাবনা, সবকিছু আমরা একে অপরের সঙ্গে ভাগ করে নিতে লাগলাম। সেই রাত, যে রাতে আমরা একসঙ্গে এতটা সময় কাটিয়েছিলাম, আমাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করল। আমরা দুজনই একে অপরকে আরও ভালোভাবে জানতে এবং বুঝতে পারলাম। সেই মুহূর্তগুলো আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে তুলল। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ছোট্ট গল্প। এমন আরও গল্প শুনতে চাইলে কমেন্টে জানাও। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও আকর্ষণীয় গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের কোনো গল্প মিস না হয়। ধন্যবাদ।